আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন। গল্পটি কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। আর পরবর্তী পর্বগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। এতে করে পরবর্তী পর্বগুলো আপনার নোটিফিকেশনে চলে যাবে। তাহলে চলুন গল্পটি শুরু করা যাক। গল্পটির নাম সতীনের সংসার, লেখিকা কথা রহমান। 20তম পর্ব। আফনান ওই ছেলেটার দিকে কিছুক্ষণ অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। তারপর বলল, আহাদ মির্জা। বাকিরা তো সব অবাক। আহাদ মুখভরা হাসি নিয়ে আফনানের কাছে এসে ওকে জড়িয়ে ধরল। কেমন আছিস তুই? কতদিন পর তোকে দেখছি। আমি তো ভালো আছি, কিন্তু তুই কবে দেশে আসলি? আর কেমন আছিস বল। আরে এই তো আছি ভালোই। পাশে থাকা একজন পুরুষ আর একজন মহিলাকে দেখিয়ে বলল, এই হলো আমার মা বাবা। আসসালামু আলাইকুম আন্টি, আঙ্কেল। আমায় চিনতে পেরেছেন? আহাদের মা বললেন, ওয়ালাইকুম আসসালাম। আহাদের বাবা বললেন, হ্যাঁ চিনতে পেরেছি তো। তুমি তো আফনান। কলেজ ভার্সিটিতে থাকার সময় তো অনেকবারই এসেছো আমাদের বাড়িতে। তা বাবা কেমন আছো? আমি ভালোই আছি আঙ্কেল। আহাদ বলল, তারপর বল কি অবস্থা তোর? এরই মাঝে জেরিন হঠাৎ করে বলল, দাঁড়ান দাঁড়ান, আপনারা একে অপরকে আগে থেকেই চেনেন? আহাদ উত্তর দিয়ে বলল, জি, কলেজ আর ভার্সিটিতে আমরা দুজন অনেক ক্লোজ ফ্রেন্ড ছিলাম। আজ অনেক দিন পরে আমাদের দেখা হলো। তাই? ও আচ্ছা আচ্ছা, বুঝলাম। তারপর বল আফনান, কি অবস্থা তোর? আরে তুই তো দেখছি আগের থেকেও বেশি হ্যান্ডসাম হয়ে গেছিস। বলছি মামা, এত হ্যান্ডসাম হোস না, না হলে আমি সহ বাকি ছেলেগুলো যে চিরকুমার হয়ে থাকবো। আফনানও আহাদের কথা শুনে হাসতে লাগলো। আহাদ আবার বলল, আচ্ছা শোন, ওনার সাথে পরশুদিন কথা হয়েছিল আমার। ও বলল তুই নাকি দিশাকে বিয়ে করছিস। হ্যাঁ রে, আর 1 মাস পরে আমাদের বিয়ে। তোকে কিন্তু থাকতে হবে বিয়েতে। সে না হয় থাকা যাবে, সমস্যা নেই তাতে, কিন্তু একটা কথা বলতো, আরোহীর খবর কি? আরোহীর নামটা শোনার সাথে সাথে আফনানের মুখ থেকে হাসিটা গায়েব হয়ে গেল। আর এটা লক্ষ্য করলো অধরা। আফনান কথাটা ঘুরিয়ে বলল, আরে ওসব রাখ। তুই বলতো, তুই কি মিস অধরাকে দেখতে এসেছিলি? আহাদ অসহায় মুখ করে বলল, হ্যাঁ রে। আহাদের কাঁধে হাত রেখে দুঃখ ভারাক্রান্ত মুখ নিয়ে আফনান বলল, সরি রে ভাই, কিন্তু তোর আর এই বিয়েটা করা হবে না। কারণ তুই যাকে দেখতে এসেছিস সে এখন জেলে যাবে। কিচ্ছু করার নাই রে। সরি। অধরা এবার বলল, জেলে যাব মানে? আমি কোথাও যাব না।
এরকম বললে তো হবে না মিস অধরা, আপনাকে তো কোথাও না কোথাও যেতেই হবে, হয় জেলে না হয় আমার অফিসে। অধরার সামনে রেজিগনেশন লেটারটা নাচাতে নাচাতে বলল, বলুন আপনি এবার কি করবেন? ছিড়বেন এটা? যাবেন আমার সাথে অফিসে? অধরা আফনানের থেকে মুখ ঘুরিয়ে নিয়ে বলল, দেখুন স্যার, কাল যা হওয়ার হয়েছে, তা আপনারা এত সহজে কাল যা হয়েছে তা আপনারা এত সহজে ভুলতে পারলেও আমি কোনোদিন ভুলতে পারবো না। যেখানে আমার কোনো সম্মান নেই সেখানে আমি কেন যাব? আর যদি যাইও, সেটা আপনার হবু বউ সহ্য করতে পারবেন না। আর যদি অফিসের সবাই আপনাকে সম্মান দেয়, তাহলে জবটা করবেন তো? আফনানের দিকে তাকিয়ে অধরা বলল, মানে? আফনান অধরার কথার উত্তর না দিয়ে অধরার এক হাত ধরে ওকে সাথে করে নিয়ে যায়। অধরা সহ বাকিরা বাধা দিলেও আফনান কাউকে পাত্তা দেয় না। অধরাকে গাড়ির সামনে এনে গাড়ির দরজা খুলে দিয়ে বলল, ভিতরে বসুন। কেন? যেটা বলছি সেটা করুন। না, আমি বসবো না। কোথায় নিয়ে যাবেন আমাকে? আমি কোথাও যাব না। আফনানের এসব কথায় রাগ হয়ে গেল, তাই একটু চিল্লানি দিয়ে বলল, এত বেশি বোঝেন কেন? যেটা বলেছি সেটা করলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে নাকি? বসুন বলছি গাড়িতে। অধরা এর আগে কোনো দিনও আফনানকে এভাবে রেগে কথা বলতে দেখেনি, তাই একটু ভয় পেয়ে গাড়িতে বসলো। সারা রাস্তা অধরা আর একটাও কথা বলল না। কোথায় নিয়ে যাচ্ছে, কেন নিয়ে যাচ্ছে, খুব জানতে ইচ্ছে করছিল ওর, কিন্তু প্রশ্ন করার সাহস পেল না। যদি আবার বকা দেয়। আফনানের গাড়ি এসে থামলো ওর অফিসের সামনে। অধরা মনে মনে ভাবল, হায় হায়, স্যার তো দেখি আমাকে অফিসে নিয়ে এসেছেন। কালকের অপমানটা কি কম ছিল, যে আবার নতুন করে অপমান করার জন্য নিয়ে এসেছে? ওহ আল্লাহ, বাঁচাও তুমি আমায়। তোমার উপর তোমায় তোমার উপর থেকে দড়ি তোমায় উপর থেকে দড়িও ফেলতে হবে না, আর নিচে থেকে মাটিও খুঁড়তে হবে না। শুধু ম্যাজিক করে আমাকে এখান থেকে গায়েব করে দাও প্লিজ। কি হলো অধরা, কানে শুনতে পাচ্ছেন না? কখন থেকে ডাকছি আপনাকে। কোথায় হারিয়ে গিয়েছিলেন? কি ভাবছিলেন এমন? অধরা মাথা নিচু করে বলল, কিছু না। আচ্ছা, তা নামুন এবার গাড়ি থেকে, নেমে পাশে দাঁড়িয়ে থাকুন। অধরা চুপচাপ গাড়ি থেকে নেমে দাঁড়ালো। আফনান গাড়ি থেকে নেমে অধরার হাত ধরে অফিসের ভিতরে ঢুকে গেল। সবাই আফনান আর অধরাকে এমনভাবে দেখে অবাক হয়ে গেল। অনেকে তো ওদেরকে নিয়ে কথা বলাও শুরু করে দিল। আফনান অধরাকে নিজের রুমে নিয়ে আসলো। তারপর ম্যানেজারকে ফোন দিয়ে বলল, ম্যানেজার সাহেব, 10 মিনিটের মধ্যে আমি অফিসের
সব স্টাফকে কনফারেন্স রুমে দেখতে চাই। 10 মিনিটের মধ্যে সবাইকে সেখানে আসতে বলুন। জি স্যার। অধরা মনে মনে বলল, সবাইকে কনফারেন্স রুমে ডাকছেন কেন স্যার? আবার কি হবে তা আল্লাহই জানে। প্লিজ আল্লাহ আমাকে বাঁচাও, আর কোনো অপমান সহ্য করতে পারবো না আমি। প্লিজ কিছু করো। 10 মিনিট পর আফনান অধরাকে নিয়ে অফিসের কনফারেন্স রুমে গেল আর দেখল গল্পের নাম সতীনের সংসার, লেখিকা কথা রহমান, 21তম পর্ব। আফনান অধরার হাত ধরে কনফারেন্স রুমে এসে দেখল সবাই সেখানে রয়েছে। আফনান অধরাকে সবার সামনে নিয়ে আসলো। তারপর ম্যানেজারকে বলল, দিশা কোথায়? ও কেন আসেনি এখনো? আমি তো আপনাকে বলেছিলাম যে 10 মিনিটের মধ্যে আমি সবাইকেই এখানে চাই, কিন্তু দিশা আসেনি কেন? এমন সময় দিশা মুখে একটি হাসি নিয়ে রুমের দরজা থেকে বলল, এই তো জান, আমি এসে গেছি। কথাটি বলার পর যেই দিশার চোখ অধরার উপর পড়ল, তখনই ওর মুখটা কালো হয়ে গেল। রেগে কটমট করতে করতে বলল, এই মেয়ে, আবার কেন এসেছো এখানে? লজ্জা শরম কি কিছু? সব কিছু কি বাজারে বেচে এসেছো? অধরা কড়াভাবে বলতে গেল, দেখুন আমি। কিন্তু ওর কথা শেষ হওয়ার আগে আফনান বলল, তোমার আর এখানে উপস্থিত সবার প্রশ্নের উত্তর দিচ্ছি আজ আমি দেব। দিশা, আপনারা সবাই দেখেছেন যে কাল আমার কেবিনে কি হয়েছিল, কিন্তু আপনারা আসলে সত্যিটা জানেন না। আমাকে আর অধরাকে ওই অবস্থায় দেখে আপনারা ভেবে নিলেন যে অধরার চরিত্রে দাগ আছে, কিন্তু সেটা আপনাদের একটা মিথ্যা ভাবনা ছাড়া আর কিছুই না। এখন আমি আপনাদের সব সত্যিটা বলছি। এরপর আফনান কালকের সব ঘটনা শুরু থেকে শুরু করে সবাইকে বলল। এখানে অধরার কোনো দোষ নেই, তার চরিত্রে বিন্দুমাত্র কোনো দাগ নেই। আশা করি আপনারা এবার আপনাদের ভুলটা বুঝতে পেরেছেন। আর একটা কথা, অধরা আমার বিয়ে, তাই এই অফিসে আমার পরে যার সবচেয়ে বেশি সম্মান পাওয়ার কথা সেই হচ্ছে অধরা। তাই আমি চাই আপনারা সবাই তাকে সম্মানের চোখে দেখুন, দিশার দিকে তাকিয়ে। আর হ্যাঁ, তাকে এই মেয়ে ওই মেয়ে না বলে ম্যাডাম বলা শিখুন, তাহলে আপনাদের সবার জন্যই ভালো হবে। কথাগুলো বলে আফনান এবার অধরার দিকে তাকালো আর দেখলো অধরা কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে। চোখে পানিও চলে এসেছে, হয়তো অনেক কিছু বলতে চাচ্ছিল আফনানকে, কিন্তু বলতে পারল না। আফনান মুখে একটা মিষ্টি হাসি দিয়ে ইশারা করে বুঝালো যে এবার সব ঠিক আছে। সবাই এবার এক এক করে অধরার কাছে আসলো আর ওর কাছে ক্ষমা চাইল। কিছুক্ষণ পর এখন কনফারেন্স রুমে আছে আফনান। অধরা আর দিশা। আফনান আর অধরা একে অপরের দিকে তাকালেও দিশা নিচের দিকে তাকিয়ে রাগে ফুঁসছে। আফনান দিশাকে বলল, দেখো দিশা, কাল তুমি যে ব্যবহারটা করলে অধরার সাথে, সেটা আমি কোনো দিনও তোমার কাছে আশা করিনি। ও পড়ে যাচ্ছিল আর আমি ওকে বাঁচিয়েছি। এই বিষয়টাকে তুমি কোথায় নিয়ে গেছো ভাবো একবার। দিশা মনে মনে বলল, বাহ অধরা বাহ, তোমাকে নিয়ে যতটুকু ভেবেছিলাম তুমি তো তার থেকেও বেশি চালাক। আফনানকে পুরোপুরি নিজের মুঠোয় করে নিয়েছো দেখছি। কিন্তু আমিও কম না, আমি আমার আফনানকে কাউকে নিতে দেব না। এখন এই খেলাটা শক্তি দিয়ে জেতা যাবে না, বুদ্ধি দিয়ে জিততে হবে।
ওকে ফাইন, তাহলে এবার এটাই হবে। দিশা, এই দিশা, কি হলো তোমার? কি এমন ভাবছো? দিশা করুণ মুখ নিয়ে বলল, নিজের পাপের কথা ভাবছি আফনান, কত বড় ভুল করে ফেলেছি আমি কিছু জানার চেষ্টা না করেই অধরাকে কি সব বললাম। ছি ছি ছি, আমি এতটা খারাপ হলাম কবে থেকে? অধরার কাছে এসে ওর হাত দুটি ধরে দিশা আবার বলল, প্লিজ অধরা, আমাকে ক্ষমা করে দাও, আমি বুঝতে পারিনি তোমায়, প্লিজ ক্ষমা করে দাও আমায়। অধরা দিশার এই নাটকটাকে সত্যি মনে করলো। না না ম্যাডাম, এরকম বলবেন না, আপনার জায়গায় আমি থাকলেও হয়তো এভাবেই রিয়্যাক্ট করতাম, প্লিজ আপনি আর ক্ষমা চাইবেন না। আফনান এবার বলল, ফাইন, সব এখন ঠিক হয়ে গেছে, তো মিস অধরা, আপনি এখন আপনার বাসায় চলে যান, আপনাকে আজ অফিসে কাজ করতে হবে না, কাল থেকে আবার কাজ করবেন। অধরা মুখে একটি হাসি নিয়ে বলল, জি স্যার। তারপর অধরা সেখান থেকে বাসায় চলে গেল। দিশা আফনানের কাছে এসে বলল, সরি জান, আমি কাল একটু বেশি রিয়্যাক্ট করে ফেলেছি। না দিশা, আর ক্ষমা চেও না প্লিজ, তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, সেটাই অনেক। চলো আমরা আমাদের কাজে যাই। তারপর আফনান আর দিশাও সেখান থেকে চলে গেল। অধরা বাসায় চলে এলো। এসে দেখে সবাই বসার ঘরেই বসে আছে। জেরিন ওর কাছে দৌড়ে এসে বলল, কিরে, কোথায় গিয়েছিলি তুই? অফিসে। রাজিয়া বেগম বললেন, অফিসে মানে? সেখানে কি করতে গিয়েছিলি? অধরা এবার সব খুলে বলল। অধরার কথা শোনার পর জেরিন রাজিয়া বেগমের কাছে এসে ফিসফিস করে বলল, মামনি, বুঝলে তো এবার কেন আফনান স্যারকে তোমার জামাই বলেছিলাম? রাজিয়া বেগম জেরিনের কথা শুনে একটু হাসলেন। তারপর অধরাকে বললেন, আচ্ছা বাদ দে এখন এসব কথা, শেষ ভালো যার সব ভালো তার, আর কিছু ভাবিস না, এখন যা, চেঞ্জ করে আয়, আমি সবার জন্য খাবার বাড়ছি। রাতের বেলা দিশা কেবল ঘুমোতে যাবে এমন সময় ওর ফোনে কে যেন কল দিল। দিশা ফোন রিসিভ করলো। হ্যালো, কে বলছেন? আমি আহাদ বলছি। আহাদ, তুই হঠাৎ ফোন দিলি যে? আচ্ছা, কেমন আছিস বল, কি খবর তোর? আমি ভালো আছি রে, তোর কি খবর? এই তো ভালো, তুই তো বিদেশে গিয়ে আমাদেরকে ভুলিয়ে গেলি, কোনো যোগাযোগই রাখিসনি। শোন দিশা, এসব উল্টাপাল্টা কথা বললে কিন্তু ফোনের মধ্য থেকে গিয়ে তোকে থাপ্পড় মারবো। দুজনেই হাসতে লাগলো। আরে, তোদের সাথে যোগাযোগ করতে পারিনি ঠিক, কিন্তু আমি অনার সাথে সবসময় কানেক্ট ছিলাম, আর ওর কাছ থেকেই তোর নাম্বার নিয়ে এখন কথা বলছি। ও হ্যাঁ, সে তো তুই ভালোই করেছিস। ভালো কথা, কংগ্রেচুলেশন দোস্ত। শুনলাম আফনানের সাথে নাকি তোর বিয়ে ঠিক হয়েছে? হ্যাঁ রে, তোকে কিন্তু থাকতে হবে আমাদের বিয়েতে। অবশ্যই থাকবো। আফনান আমাকে সকালে এতবার করে বলল, আর তুই এখন বলছিস? এবার না গেলে তো আর হয়ই না। আফনান তোকে বলেছে মানে? তোর সাথে আফনানের দেখা হয়েছে নাকি? হ্যাঁ রে, সকালে হয়েছিল, নিজের জন্য মেয়ে দেখতে গিয়েছিলাম, কিন্তু আফনানের সাথে দেখা হয়ে গেল। মেয়ে দেখতে গিয়েছিলি মানে? তুই বিয়ে করবি নাকি? এই কবে বিয়ে করবি? আচ্ছা বল, মেয়ে দেখতে কেমন, কি করে, নাম কি, বাড়ি কোথায়? ওরে থাম থাম, ওই মেয়েটাকে আর বিয়ে করা হবে না। কেন? তোর হবু বর এসেই তো সব পণ্ড করে দিল। মানে? আফনান কি করেছে? কেন, তুই কিছু জানিস না? আফনান কিছু বলেনি তোকে? কোন বিষয়ে কি বলবে ও? আচ্ছা তুই বল তো। আহাদ এবার সকালের ঘটনাটা দিশাকে বলল। এবার বুঝলি কিভাবে আফনান আমার বিয়েটা ভেঙে দিল? এনিওয়ে, ও ভালো কাজই করেছে। কেন, তোর কাছে আর কি লুকাবো? যে মেয়েটাকে দেখতে গিয়েছিলাম তাকে না, আমার অন্য কাউকে পছন্দ হয়ে গেছে। কি বলিস কি? কে সে মেয়ে? রিল্যাক্স, সেইভাবে কিছু জানি না, আগে সব জেনে নেই, তারপর তোকে বলবো। আচ্ছা এখন রাখি রে, বাই। আচ্ছা বাই। দিশা ফোনটা
রেখে বারান্দায় গিয়ে দাঁড়ালো। একবার তোমাকে হারিয়েছি আফনান, আর তোমাকে হারাতে পারবো না। তোমাকে পাওয়ার জন্য অনেক কিছু করেছি, তোমাকে তো কোনোভাবেই আর হারালে চলবে না। যে তোমাকে আমার কাছ থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করেছে, সে কোনোদিনও আমাকে আর তোমাকে আলাদা করতে পারবে না। চলবে।